আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বিবিসি বাংলা শেখ হাসিনার দেশে ফেরত আসা নিয়ে একটি কনটেন্ট তৈরি করেছে। শিরোনামটি ছিল এরকম যে শেখ হাসিনার দেশে ফেরা, তিনি চাইলে কি বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না। এই যে কনটেন্টটি, সেই কনটেন্টটি আমি শুধুমাত্র হেডলাইনটা দেখেছি। ইন ডিটেইলস ভিতরে আসলে ওটা আমি শুনিনি। শুনিনি এই কারণে যে আমরা যারা এই মুহূর্তে কনটেন্ট তৈরি করছি, সে তুলনায় বিবিসি বলেন বা অন্যান্য পত্রপত্রিকাগুলো বলেন, সেখানে যারা কনটেন্ট তৈরি করছেন তারা সবাই আমাদের ছোট ভাই বা বোনের মতো করে। কাজেই এই বর্তমান জামানাতে সেটা বাংলাদেশের সেই 'প্রথম আলো' হোক, 'ডেইলি স্টার' হোক, বিবিসি হোক, ভারতের আনন্দবাজার হোক, মানে যারাই কনটেন্ট তৈরি করেন, কনটেন্টের ধরন দেখেই আমরা অনেকে বুঝতে পারি যে আসলে সেখানে তারা আসলে কী বলতে চাচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলা আবশ্যক। আমরা যারা এই কনটেন্ট তৈরি করি, আমাদের মূল যে উদ্দেশ্যটা, যারাই তৈরি করি, সেই উদ্দেশ্যটা থাকে যে আমাদের যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তারা আসলে কী শুনতে চান, কী শুনতে পছন্দ করেন, ওটার উপর নির্ভর করে যারা এই কনটেন্ট তারা ক্রিয়েট করেন। যেমন আমার খুব ইচ্ছা ছিল, ভীষণ রকম ইচ্ছা ছিল যে যদি আমার এই ইউটিউব যে পেজটি রয়েছে এখানে 1 মিলিয়ন আপনার পূর্ণ হয়। আমার একটা নিয়ত ছিল যে 1 মিলিয়ন পূর্ণ হলে আমি এই সমস্ত কনটেন্ট তৈরি করব না। আমি দার্শনিকতা নিয়ে, তারপর আ অনেকটা যাকে বলা হয় জীবনের সফলতা, ব্যর্থতা, যে বিষয়গুলো আমি সফল হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি, যেগুলো আপনার জন্য বা অন্য কোনো দর্শকদের জন্য প্রয়োজন হবে। এরপর ধর্মকর্ম, ঈমান, একিন, আমল, যেগুলো নিয়ে আমি মূলত বহু বছর সাধনা করেছি, প্র্যাকটিস করেছি, মানে আমল করেছি এবং আমল করার পরে ইবাদতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অনুধাবন করেছি। তো সেই কথাগুলো আমার খুব শখ ছিল, আমি বলব। তার বাইরে আমি কিছু ট্রাভেল ডকুমেন্ট করব। এবং আমার এও ছিল যে এগুলো আমি তখন মনিটাইজ করব না। এমনি জাস্ট এগুলো ছেড়ে দেব যেন মানুষজন দেখতে পারে। আমি কিছু এরকম কনটেন্ট ছাড়লাম এবং দেখলাম যে আসলে খুব সিরিয়াস ধরেন এ ধরনের যারা লোকজন আছে, আমার নরমাল যারা ভিউয়ার আছেন, তার ভিউয়ার 5% ও এখানে অ্যাটেন্ড করছে না। কোনো অবস্থাতেই অ্যাটেন্ড করছেন না। যেখানে নরমাল একটা ভিডিওতে 1,00,000 ভিউ হয়ে যায়, ওরকম একটা কনটেন্টে ৫,০০০, ৬,০০০, ১০,০০০ ভিউ হচ্ছে। তো এরপর থেকে কি হলো যে না, আসলে মূলত যদি এখানে সাস্টেইন করতে হয়, টিকে থাকতে হয়, তাহলে দর্শকদের আবেগ, অনুভূতি, চাহিদাকে পুঁজি করতে হবে। এবং এই যে এখন সারা দুনিয়াতে মানে কোনো ইলেকট্রনিক মিডিয়ার যে স্ক্রিন রয়েছে, যেমন ধরুন বিবিসি টেলিভিশনের একটা স্ক্রিন রয়েছে, বিবিসি রেডিওর একটা ভয়েস আছে। তারপর বাংলাদেশের সব টেলিভিশনগুলোরই একটা স্ক্রিন রয়েছে। এটা এখন আর কেউ মানে যেকে বলা হয় যে আজ থেকে ঠিক ১০ বছর আগে যখন একটা টেলিভিশন টক শো হতো, যেখানে অন স্ক্রিনে এটা যখন দেখানো হতো, ১০ লাখ ১৫ লাখ লোক সরাসরি এটা দেখতেন। তো যেই অনুষ্ঠান ১০ লাখ ১৫ লাখ দেখতেন, সেই অনুষ্ঠান এখন ৫০০ থেকে ১,০০০ লোক অন স্ক্রিনে দেখেন না। তাদেরকে ফেসবুক এবং ইউটিউবের উপর তাদেরকে নির্ভর করতে হচ্ছে। ফলে এই ইউটিউবে এখন 'প্রথম আলো' বলেন, 'কালের কণ্ঠ' বলেন বা অন্য যেকোনো পত্রিকা বলেন বা আ সময় টেলিভিশন, চ্যানেল আই, যে সমস্ত আ ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, বিবিসি বলেন, ডয়েচ ভ্যালে বলেন, সিএনএন বলেন, তারা সবাই এখন ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে তারেক রহমান সাহেব, প্রায় সবাইকেই এখন ইউটিউব নিয়ে আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের সরকারি কর্মকাণ্ডকে প্রচার এবং প্রসার করার জন্য। এখন যে পত্রিকাগুলো ধরুন ৫ লাখ ছাপানো হতো,
5 লাখ ছাপ তো বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং আমি সেই সকল পত্রিকায় লিখেছি। সেই সকল পত্রিকা এখন 5 থেকে 10,000 কপি ছাপায়। যে সকল পত্রিকা 50,000 কপি ছাপাতো আজ থেকে 5 বছর আগে, সেই সকল পত্রিকা এখন মাত্র 1000 খানিক বা 1500 কপি তারা এখন ছাপাচ্ছে। তো সেখানে কিছু নিউজ আসলো বা গেল, কারো বিরুদ্ধে লিখলো বা পক্ষে লিখলো, কিচ্ছু আসা যায় না। কিন্তু আপনি দেখেন, এই যে আমি ইউটিউব করছি, সেই ইউটিউবের কন্টেন্টগুলো যখন আমি ফেসবুকে দিচ্ছি, 28 দিনে আমার শুধুমাত্র প্রোফাইলই এটা শো করছে 10 কোটি বার, বা 10 কোটি মানে মানুষ তো আর 10 কোটি হয় না। মানে হয়তো দেখা গেল যে 50 লাখ মানুষ 10 বার 20 বার করে দেখে 10 কোটি বার শুধুমাত্র আমার প্রোফাইলে এই মানে 100 মিলিয়ন মানুষ ফেসবুকে আমার এই পেজে আমার কন্টেন্টগুলো দেখছেন। আর ইউটিউবে এটি অন অ্যাভারেজে 10 মিলিয়ন, মানে 1 কোটি লোক দেখছে প্রতি মাসে, যেটি বাংলাদেশের এই মুহূর্তে কোনো পত্রিকা তার কোনো সিঙ্গেল কন্টেন্ট নিয়ে পারবে না। তো কাজেই আমাকে তো এই যে আমি যে জিনিসটা এখন করছি, আমাকে এটা যেভাবে এগিয়ে নিতে হবে, ঠিক একইভাবে বিবিসিকেও সাস্টেন করার জন্য এখন জনগণ যেটা শুনতে চাচ্ছে, বলতে চাচ্ছে, সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে এনে তাদেরকে কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। সেখানে সেক্স থাকুক, পরিমণি থাকুক, ভায়োলেন্স থাকুক, শেখ হাসিনা থাকুক, নেতিবাচক বিষয় থাকুক, ডাজ নট ম্যাটার, তাকে সারভাইভ করতে হবে। তো এই যে যেহেতু এটা কমন বিষয় রয়ে গেছে, এখন আমরা কোনো কিছুই ওইভাবে একেবারে মোটিভেশন নিয়ে, তারপর দীর্ঘকাল গবেষণা করে, তারপর ওইভাবে একটা কিছু বের করব দেশের স্বার্থে, পৃথিবীর স্বার্থে, জনগণের স্বার্থে, এইরকম পৃথিবীতে এখন কেউ নেই। নো ওয়ান, কোনো দার্শনিকতা নেই। আর এই কারণে ওই যে বিবিসিতে যে শেখ হাসিনাকে যে নিয়ে যে রিপোর্টটা ছাপা হয়েছে, বা ছাপা না মানে ওখানে তারা এটা কন্টেন্ট তৈরি করেছে, আমি এটা দেখিনি, বিকজ সে যেটা বলবে আমি সেটা জানি। এর কারণটা হলো যে এখন মানুষ শেখ হাসিনা সম্পর্কে শুনতে চাচ্ছে। একটি পক্ষ মনে করছে যে শেখ হাসিনাকে যদি আমি গালি না দিই তাহলে আমার কোনো অস্তিত্ব নেই। শেখ হাসিনাকে যদি আমি ঠেকিয়ে দিতে না পারি, তাকে যদি আমি ঢাল হিসেবে ব্যবহার করতে না পারি, তাকে যদি আমি লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরতে না পারি, তাহলে আমার 2 পয়সার অস্তিত্ব নেই। কাজেই শেখ হাসিনাকে গালাগাল দিতে হবে, এরকম একটা শ্রেণীর লোক রয়েছে। আরেক শ্রেণীর লোক রয়েছে যে আমার সারভাইভালের জন্য, অস্তিত্বের জন্য আমাকে শেখ হাসিনার নৌকায় উঠতে হবে। সে আমাকে যত গালাগালি দেবে, যত কিছু করবে। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা 17 বছর ভীষণ রকম বিরক্ত ছিলেন তার ব্যাপারে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখলো যে ও মাই গড, অ্যাটলিস্ট তো ঢাকা শহরে চলাফেরা করতে পারতাম, এখন তো পালিয়ে বেড়াতে হয়েছে, এবং এইভাবে বোধ হয় শ্মশানেই মৃত্যু হবে অথবা কবরস্থানে মৃত্যু হবে। কাজেই জীবনের শেষ মুহূর্তে যদি শেখ হাসিনাকে ফিরে আনানো যায়, বা তিনি ফিরে আসেন, আবার যদি একটু দাঁড়াতে পারে, এই আশা থেকে 6 কোটি মানুষ প্রতিটা মুহূর্তে ইয়া হাসিনা ও হাসিনা বলে জিকির ফিকির শুরু করেছে। একইভাবে আমেরিকা বলেন, চীন বলেন, তারপর ভারত বলেন, তারা এই গত 2 বছরে খুব ভালো করে বুঝে গেছেন হোয়াট ইজ শেখ হাসিনা, হোয়াট ইজ তারেক জিয়া, হোয়াট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, হোয়াট ইজ অন্তর্বর্তীকালীন সরকার, হোয়াট ইজ আওয়ামী লীগ অ্যান্ড হোয়াট ইজ বিএনপি গভর্নমেন্ট। তারা খুব বুঝে গেছে, এবং কোন সরকারের কাছে তাদের স্বার্থ সংরক্ষিত, এবং কোন সরকারের উপর তারা নির্ভর করতে পারে, এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে ধারাবাহিকতা, এটি কোন সরকার দ্বারা সুরক্ষিত হতে পারে, এটা আপনি আমি বাংলাদেশে বসে যতটা বুঝতে পারছি। মনে করেন যে লন্ডন, আমেরিকা, কানাডা, দিল্লি, তারা ওখানে যারা বসবাস করেন, তারা আপনার আমার মতো লেদু-গেদু ধলা নয়, তারা আরও অনেক গবেষণা করেন, ফলে তারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে এটা আশা করি ইন ডিটেইলস বলার দরকার নাই। তো সেই ক্ষেত্রে কি হলো, এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে তার পক্ষের লোকের যে আওয়াজ, এটি যদি উহ আহ, ইয়ে হাসিনা ওয়া হাসিনা দৈনিক 100 বার হয়, 50 বার হয়, 10 বার হয়, 6 কোটি মানুষ আওয়াজ করলে কত হয়? আবার তার বিপক্ষের যে 6 কোটি মানুষ, সেই 6 কোটি মানুষের মধ্যে অন্তত 1 কোটি মানুষ যদি মনে করে আমাদের অস্তিত্বের জন্য গালাগালি, শেখ হাসিনাকে গালাগালি করা আমাদের জন্য এই মুহূর্তে বেঁচে থাকার অবলম্বন, কাজেই গালাগালি করতে হবে। 1 কোটি মানুষ ডেইলি 10 বার করে গালাগালি করলে ডেইলি 10 কোটি বার গালাগালি হচ্ছে। ফলে এই বাংলাদেশে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনা বিরোধী
৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ তাকে গালাগাল করছে। বাকি গালাগালি করছে না, মনে, মনে চিন্তা ভাবনা করছে, করবে কি করবে না বা আচ্ছা ঠিক আছে সে তো নাই, রিল্যাক্স। কিন্তু ১ কোটি লোক খুব যাকে বলা হয় একেবারে রেজিস্ট অবস্থায় তারা এই গালাগালিকে পেশা হিসেবে নিয়েছে। আর ৬ কোটি লোক তাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে দীর্ঘশ্বাস ছাড়ছে, ইয়া হাসিনা ওয়া হাসিনা। ফলে আপনি চিন্তা করেন কত শত কোটি বার প্রতিদিন শেখ হাসিনার নাম আলোচিত হচ্ছে। এই আলোচনার মধ্যেই যখন আমরা কনটেন্ট তৈরি করি, বিবিসি কনটেন্ট তৈরি করে, তখনই ওই যে প্রতিপক্ষ ১ কোটি লোক তারা দেখে যে রনি সাহেব কী বলল? তার পক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিপক্ষের কোনো যুক্তি আছে কিনা, বিবিসি কী বলল? বা ওই যে শেখ হাসিনার ৬ কোটি লোক আছে তারা খুঁজতে থাকে সে কী বলল? আর এটা বলার সঙ্গে, সঙ্গে পুরো মিডিয়াতে এটার একটা ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা ট্রেন্ডিং শুরু হয়ে যায়। আপনি শেখ হাসিনা লিখে কোনো একটা জিনিস দেওয়ার সাথে, সাথে সেটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। এই কারণে বিবিসি এই শেখ হাসিনাকে নিয়ে বারবার প্রতিবেদন বা আমরা বারবার কনটেন্ট তৈরি করতে বাধ্য হচ্ছি। এখন প্রসঙ্গে আসি। ডিসেম্বর মাসে তিনি যেটা বিবিসি বলছে, সেটা আমি বলি যে তিনি ইচ্ছা করলে আসতে পারবেন? যে না ঠিক আছে আমি ইচ্ছামতো ঢুকে যাব। তারপরে আ তার বাংলাদেশে গিয়ে আমি বিচার মোকাবেলা করব ইতিবাচক অর্থে। একেবারে সরাসরি আমি এয়ারপোর্টে আসলাম বা সীমান্তে আসলাম লোকজন সহকারে, বিদেশি সাংবাদিক সহকারে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ঢুকে গেলাম। এটা আমার মাতৃভূমি। যেভাবে তিনি ১৯৮১ সালে এসেছেন, যেভাবে তার পিতা এসেছেন, যেভাবে তারেক রহমান সাহেব এসেছেন, সেভাবে কি শেখ হাসিনা আসতে পারবেন? প্রথমত ইন জেনারেল যদি ধরেন তাহলে এটা সম্ভব নয়। একেবারে সম্ভব না। এটা উনি আসতে পারবেন না। তাহলে কি তিনি আদৌ আসতে পারবেন? হ্যাঁ, উনি আসতে পারবেন। উনি আসতে পারবেন আমরা যেভাবে কল্পনা করছি, ইভেন উনি যেভাবে কল্পনা করছেন সেভাবে নয়। উনি যদি বাংলাদেশে আসেন, সে আসার পেছনে দিল্লির হাত থাকবে, সে আসার পেছনে ওয়াশিংটনের হাত থাকবে, সে আসার পেছনে বেইজিংয়ের গ্রিন সিগন্যাল থাকবে, সে আসার পেছনে সরকারের অসহায়তা থাকবে অথবা সরকারের একটা গ্রিন সিগন্যাল থাকবে। এই সমন্বয়গুলো না হলে তার ডিসেম্বর মাসে আসা বা ইভেন অনেকে বলে সেপ্টেম্বর মাসে তিনি আসতে পারেন, কোনো আশাটাই হয়তো সম্ভব হবে না। আবার তিনি যদি আসেন তাহলে সেই আশাটা মানে এদেশের রাজনীতিতে রীতিমতো একটা সুনামি বয়ে নিয়ে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।